বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনা খুবই জরুরি, যদিও অনেক বেশি আমরা আলোচনা করি। তবে সবচেয়ে বেশি যে কথাটা নিয়ে আমরা বেশি আলোচনা করি না সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক পুরো মাত্রাই হচ্ছে রাজনৈতিক, এবং আরও পরিষ্কার করে বললে হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপের। তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ বলতে অনেক সময় সেটা কিন্তু পক্ষে যায়। যেমন হচ্ছে যে আমাদের স্বাধিকার আন্দোলনের ক্ষেত্রে ভারত যে আমাদের সাথে যে ভূমিকা নিয়েছিল সেটি নিঃসন্দেহে বাংলাদেশ রাষ্ট্র তৈরির ক্ষেত্রে বড় রকমের ভূমিকা রেখেছে। অর্থাৎ অধিকারের পক্ষে রাজনীতিগতভাবে দাঁড়ানোর চেষ্টা। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে আমরা 2008 থেকে লক্ষ্য করছি যে ভারত আসলে বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিব এর বাংলাদেশে আগমন এবং তৎকালীন এর সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাথে যে কথাবার্তা এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির যে তার জীবনী থেকে আমরা লক্ষ্য করেছি যে ভারত রাষ্ট্র ও আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে। তাহলে এক ধরনের আপনার এভিডেন্স আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভারত নিজেকে দাবি করে যে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এবং বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্যদের বক্তব্য শোনেন তাহলে সেই বক্তব্যে একটা বিষয় আসে, সেটি হচ্ছে যে ভারতের আস্থা অর্জন করায় এই সরকার ক্ষমতায় আছে বা আস্থা অর্জন করার জন্য চেষ্টা করা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য। তার মানে হচ্ছে যে আপনার এই যে রাজনৈতিক স্বাধীনতার অধিকারকামীর মানুষের পক্ষে দাঁড়ানো ভারত এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেই রাষ্ট্র আপনার একটা ওয়ান পার্টি ডমিনেন্ট একটা স্টেটের দিকে দিয়ে যাচ্ছে। এটাকে আমরা কিভাবে দেখব? কারণ এটা নিঃসন্দেহে ভারতের যদি যে আকাঙ্ক্ষার কথা ভারত বলে সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদের যে ওয়ান পার্টি ডমিনেন্ট একটা স্টেট হচ্ছে এটা আসলে গণতন্ত্রের সাথে কী রকম যায়। এবং আরেকটি প্রশ্ন সবাই করে থাকেন যেগুলোর উত্তর আমাদের একাডেমিকদেরও খোঁজা দরকার, কূটনীতিবিদদেরও খোঁজা দরকার, রাজনীতিবিদদেরও খোঁজা দরকার, যেখানে আমাদের অধিকার আদায়ের সংগ্রামে ভারত আমাদের সাথে এসেছে। তারাই আজকে আপনার ক্রমাগতভাবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে। তাহলে একটা ভারত বলছে যে তার নেইবারহুডে এটা দেখতে চায়। তাহলে নেইবারহুডে যদি গণতান্ত্রিক আবহ থাকে তাহলে তো ভারতের জন্যেই সেটা একটা আপনার প্রতিবেশীর জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। তাহলে এই প্রশ্নটা কিন্তু তাদের করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে সেগুন বাগিচার তেমন ভূমিকা নাই, একই কায়দায় আপনার চাণক্যপুরীরও খুব একটা ভূমিকা নেই। পরিস্থিতিটা হচ্ছে যে ভারতের সকল রাজনৈতিক মহলের মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে যে আপনার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কিভাবে হবে। এটা জনগণের সাথে জনগণের হবে, না রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হবে, না দেশের সাথে দেশের হবে। এই প্রশ্নটা কেন করা দরকার? কারণ প্রতিবেশীর মধ্যে দেখা যাচ্ছে যে যারা ভালোবাসা অর্জন করেছিল, কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, সেখানে যে আমার বন্ধুত্বর এর ভূমিকা রেখেছে, সে আস্তে আস্তে সেই সম্পর্কটা বাংলাদেশে এখন একটা ভারত বিদ্বেষের পর্যায়েও কিন্তু আমরা শুনে থাকি, যেটা কোনো মতেই কাম্য হতে পারে না। তাহলে কাম্য পরিস্থিতি একটা হচ্ছে গণতান্ত্রিকতা, একটা হচ্ছে অধিকার, এবং তিন হচ্ছে যে সুপ্রতিবেশীমূলক সম্পর্ক জনগণের সাথে। এই তিনটি বিষয় কিন্তু খুবই জরুরিভাবে দেখা দরকার। এবং এটা যদি না দেখা যায় তাহলে আপনি যদি বড় ধরনের লক্ষ্য ঠিক করেন, ভীষণও ঠিক করেন, তাহলে মিশন কিন্তু কাজ করবে না। তারপরে আপনি যদি কারিগরিভাবে যদি আলোচনাগুলো দেখেন তাহলে পাঁচটি যে বিষয়, সেই পাঁচটি বিষয়ে কিন্তু বড় রকমের প্রশ্ন করছে। যেটা আগে এইভাবে অনেকে বলতে পারেন বা বলা শুনি, সেটি হচ্ছে যে
বাংলাদেশের ইন্ডিয়া প্রবলেম, বাংলাদেশের ইন্ডিয়া প্রবলেম। তাহলে কি পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে যদি আপনি মূলত প্রধান ইস্যু আসলে, হ্যাঁ পানির ক্ষেত্রে খেয়াল করেন, এখন কিন্তু ন্যারেটিভটা চেঞ্জ করা হচ্ছে যে ওখানেই তো পানি নাই, এখানে পানি কি হবে। তাহলে উজান এবং ভাটির যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সেই আইনের প্রতি একনিষ্ঠ হওয়া, সেইখানে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ উজান এবং ভাটির পানির ব্যাপারে একটা আন্তর্জাতিক ব্যাপার আছে, কিন্তু এখানে ন্যারেটিভটা বলা হচ্ছে যে আমার তো উপরেই পানি নেই, তাহলে নিচে পানি আসবে কিভাবে। এবং যে কারণে কিছুক্ষণ আগে যে গঙ্গার যেটা একটা গ্যারান্টি ক্লজও ছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু পানি পাওয়া যায়নি। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমে যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, সেইখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা। আমাদের স্বপ্ন, আমরা জোট নিরপেক্ষতার স্বপ্ন, সেই স্বপ্নটা ছিল হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে হবে। যেমন আপনি যদি থাইল্যান্ডে যান, লেখা থাকে AH, মানে এশিয়ান হাইওয়েজ 1, যেটা সুকুম্বিত রোড দিয়ে যায়। তাহলে এখন দেখা যাচ্ছে যে রেলটা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে শুধু ভারতের একটা রাষ্ট্রের সাথে আরেকটি, আপনার একটা রাজ্যের সাথে আরেকটি রাজ্যের সংযোগ ব্যবস্থা। এটা কিন্তু ট্রান্স এশিয়ান রেলওয়ে হচ্ছে না। তাহলে এটা দ্বিতীয় প্রশ্ন। কানেক্টিভিটির কথা মানে হচ্ছে আমরা এশিয়া অঞ্চলের এর যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। তাহলে এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে একেবারেই আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে বলছে, এবং এই ওই আপনার আর যে যে জয়েন্ট স্টেটমেন্ট ওখানেও আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারত সাগর ডক্ট্রিনের মধ্যে যাচ্ছে। সাগর ডক্ট্রিন মানে হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দি রিজিয়ন। এই ডক্ট্রিনের মূল বৈশিষ্ট্য, যেটা আপনার জন্য খুব জরুরি, কারণ আপনি বঙ্গোপসাগর নিয়ে একটা আলোচনা করেন, কনভারসেশন। এখানে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের আসলে এটা হচ্ছে ভারতের একটা লেক। এখানে সবাই কাজ করবে, সেটা আপনার ভারত হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, কোরিয়া হতে পারে। তা না করে এইটার স্বাভাবিক জিম্মাদার হচ্ছে ভারত। এবং খেয়াল করবেন যে চুক্তিগুলো আগেও সই হয়েছে, বিশেষ করে ম্যারিটাইম এবং যে সার্ভেলেন্স সিস্টেম, সেটা কিন্তু ওই সাগরের মধ্যে দিয়ে আগেই সই হয়েছে এবং সেটা এবার পরিষ্কার করে আছে। তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আপনার বাণিজ্যে আপনার একটা তো আমরা জানি যে সরকারি পথে বাণিজ্য এবং বেসরকারি পথে বাণিজ্যের মধ্যে বড় রকমের ফারাক আছে। কিন্তু যে প্রশ্নটা আমরা আলোচনা করছি না, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা যদি চিন্তা করি, তাহলে এই দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, আমরা যেটা অর্থনীতির ভাষায় বলি ট্রেড ক্রিয়েশন, এটা কি হওয়ার আদৌ সম্ভাবনা আছে কিনা? এটা একটা মৌলিক প্রশ্ন। কারণ হচ্ছে যে প্রতিটি রিপোর্ট, সেটা বিশ্ব ব্যাংকের হোক, এশীয় উন্নয়ন ব্যাংকের হোক, সবাই বলছে যে দক্ষিণ এশিয়া হচ্ছে লিস্ট ইন্টিগ্রেটেড রিজিয়ন। আপনি FTA করেন, PTA করেন, আগে আমরা সার্কের অধীনে অনেক কিছু করার চেষ্টা করার পরে সেটা তো এখন সার্ক বলে, সেটা তো তারপরে বিমস্টেক আসলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাণিজ্য বাড়া, ট্রেড ক্রিয়েশনের আসলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতা আছে কিনা। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে কি এখান থেকে অর্থনৈতিকভাবে কি অগ্রগতি ঘটবে। বরং ট্রান্স এশিয়ান, আমি যদি থাইল্যান্ডে যেতে পারতাম, আমি যদি চায়নায় যেতে পারতাম, আমরা যেভাবে গেছি, বাংলাদেশ রাষ্ট্র যদি আপনি চিন্তা করেন, এটা কি, এটা ছিল হচ্ছে যে মৌসুমী বায়ুর বহনের মাধ্যমে আমাদের মৌসুমী বায়ু যখন পশ্চিম দক্ষিণ দিকে দেখতো, তখন জাহাজগুলো সুমাত্রায় যেত, আর উত্তর পূর্ব যখন যেত তখন ওইখান থেকে আসতো। তো সেইটা নিয়ে তো কোনো আলোচনা নেই। তাহলে আমাদের দুইজনের আপনার আর লাভটা কী হবে? পঞ্চমত যেটা হচ্ছে আমাদের একের প্রতি আর একজনের সম্মান বোধ, অর্থাৎ হচ্ছে যে বর্ডারে যে মৃত্যুরগুলো ঘটনা ঘটছে,
তাহলে আপনি যদি দেখেন যে 5টা মূল বিষয়, পানি, আন্তর্জাতিকতার সাথে সম্পর্কহীনতা করে আস্তে আস্তে পিছিয়ে আসা, দ্বিতীয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থায় যে ট্রান্স এশিয়ান অর্থাৎ এশীয় অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা না করে একটা রাজ্যের থেকে আরেকটা রাজ্যে যোগাযোগ ব্যবস্থা, তৃতীয় হচ্ছে যে বঙ্গোপসাগরের যে অসীম ক্ষমতা সেইটাকে সাগর ডকট্রিনের মধ্যে নিয়ে এসে একটা সার্ভেলেন্সের মধ্যে নিয়ে বঙ্গোপসাগরকে নিজের মধ্যে জিম্মাদারি করা, চতুর্থ হচ্ছে যে বাণিজ্যর যে বিস্তৃতি সেটা তো পূর্ব এবং পশ্চিমের যে বিস্তৃতি সেই বিস্তৃতি বোধের ব্যাপার, আর পঞ্চমত সবচেয়ে বড় জিনিস সেটি হচ্ছে যে আমরা যদি সম্পর্কের এত উচ্চমাত্রা থাকতো তাহলে নেপাল থেকে তো একজন লোক বিনা ভিসায় ভারত যেতে পারে। তাহলে তো আমাদের ঘোষণা আসা উচিত ছিল যে বাংলাদেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক এতটাই উষ্ণ মাত্রার যে ভিসা মুক্ত প্রবেশাধিকার। তাহলে জনগণের সাথে জনগণের সম্পর্কের ওই অধিকারটা কোথায়? জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আপনি বলবেন, কিন্তু একটা বিষয় অনেকে বলেন, যেমনটা আপনি বলছেন যে এটা রাজনৈতিক হস্তক্ষেপের একটা সম্পর্ক, তার ইতিবাচক দিক দেখিয়েছেন, নেতিবাচক প্রভাব কি সেটা দেখিয়েছেন, এবং একটা সাধারণভাবে পারসেপশন যে আমাদের কারেন্ট রিজিম ভারতের উপর রাজনৈতিকভাবে অনেক বেশি নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতা যখন থাকে তখন আসলে দর কষাকষির অবস্থানটা অনেক দুর্বল হয়ে যায়, এবং কেউ কেউ এটাও মনে করেন যে জয়েন্ট স্টেটমেন্ট যেটি সেখানেও এটা এক ধরনের প্রকাশ দেখা যায় যে এটা কতটা দুর্বল। এবং